বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শীত আসছে, বিশ্বব্যাপী জেঁকে বসেছে করোনা ভাইরাস নামক মহামারী। এই শীতের আগমনে এই করোনা মহামারীর প্রকোপ আরও বাড়তে পারে। সেই জন্য আমি তোমাদেরকে সাবধানে চলাফেরা করার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য নির্দেশ দিচ্ছি। পাশাপাশি তোমাদেরকে উপদেশ দেব, তোমরা অবশ্যই সকালে অথবা সন্ধ্যায় যখনই ফ্রেশ হবে গরম পানি ব্যবহার করার জন্য বলবো, কারণ যদি কারো ঠান্ডা লেগে যায় সেটা বিভিন্ন রকম ভয়াবহ রূপ নিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মোটামুটি উৎপাদন ব্যয় বিবরণীর শেষ ক্লাসের দিকে আছি। আজকে আমরা আলোচনা করতে চাই দরপত্র বা টেন্ডার প্রাইস। এটা বোর্ডে ক্লিয়ার করি না। আজকে আলোচনা করতে চাই দরপত্র বা টেন্ডার প্রাইস। দরপত্র বা টেন্ডার প্রাইস কি, আগে আমরা সেটা শিখব বা সেই সম্পর্কে একটু কথা বলবো। দরপত্র হলো একটা উৎপাদনের ভিত্তিতে সম ক্যাটাগরির বা সমগোত্রীয় কোনো দ্রব্য উৎপাদন করার যে টেকনিক, কলা কৌশল, সেটাকে বলা হয় দরপত্র। ধরো আমি 50টা টেবিল উৎপাদন করতে 5 লক্ষ টাকার একটা বাজেট করলাম। এক লোক আমাকে 200টা টেবিলের অর্ডার দিল, সেম কার্ড, সেম ইনস্ট্রুমেন্ট, তাহলে এটার মূল্য নির্ধারণ করে দেওয়া যে কলা কৌশল, সেটাই দরপত্র। অথবা আমি 100টা তৈরি করেছি 5 লক্ষ টাকায়, আর বা 1000 জোড়া বেঞ্চ 5 লক্ষ টাকায় তৈরি করেছি, এক লোক আমার কাছে 200টা বেঞ্চের অর্ডার দিল, তাহলে একই জিনিস, একই উপাদান, একই মালামালের ভিত্তিতে আমি ওই 200টা টেবিল তৈরি করার জন্য কি খরচ পড়বে সেটা হিসাব করে বের করে দেওয়ার যে টেকনিক, যে কৌশল, যে উপায়, সেটাকেই বলা হয় দরপত্র। সেটাকে বলা হয় দরপত্র বা টেন্ডার প্রাইস বা কোটেশন প্রাইস। আজকে আমরা এরকম একটা অঙ্ক করব। অঙ্ক হলো তোমাদের কুমিল্লা বোর্ড 2019 অঙ্ক নাম্বার 8। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কুমিল্লা বোর্ড 2019 অঙ্ক নাম্বার 8, প্রশ্নে 8 নম্বরে অঙ্কটা রয়েছে। প্রশ্নটা হচ্ছে ফজলুল হক লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ। তারপর ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, কারখানা উপরিব্যয় দেওয়া আছে, প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে। তারপরেই বলা আছে উল্লিখিত তথ্যের ভিত্তিতে একটি দরপত্রের মূল্য নির্ণয় করতে হবে, যার কাঁচামাল ব্যয় 8,000 টাকা এবং মজুরি ব্যয় 5,000 টাকা। মোট ব্যয়ের উপর 30% হারে মুনাফা করা হবে। বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো, দরপত্রের মূল্য নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা
আমরা প্রথমেই আলোচনা করতে চাই বিক্রয়ের উপরে লাভের হার নির্ণয়। এটা যে যদি এটা সম্ভবত বলা আছে মোট ব্যয়ের উপর 30%, মোট ব্যয়ের উপর 30% মুনাফা হবে, তাহলে সেটা বিক্রয়ের উপরে কত পার্সেন্ট হবে সেটা আমাদের বের করতে হবে। আর উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো, দরপত্রের মূল্য নির্ণয় করো। এখানে তোমরা জানো যে কিছু কথা রয়ে যায়, কিছু কথা এখানে ব্যক্ত হয় নাই প্রশ্নের মধ্যে, যে আমাদের পরবর্তী যে দরপত্রটা, এই দরপত্রের মধ্যে কারখানা উপরিব্যয়ের কি অবস্থা, প্রশাসনিক উপরিব্যয়ের কি অবস্থা সে সম্পর্কে কিছু বলে নাই। তাহলে আমরা অঙ্কটা করব, অঙ্কটা করার পরে উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে প্রশাসনিক কারখানা উপরিব্যয়টা মজুরির কত পার্সেন্ট, প্রশাসনিক উপরিব্যয়টা উৎপাদন ব্যয়ের কত পার্সেন্ট, এটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা পরবর্তী স্টেপটা করতে কোনো অসুবিধা হবে না। এবার আসুন আমরা শুরু করতে চাই। প্রথমে হলো বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় ক। এটা আমি আগেই বলেছি, অঙ্কটা 8 নাম্বার প্রশ্নের ক, বিক্রয়ের উপর লাভের হার। বিক্রয়ের উপর লাভের হার নির্ণয়। তো একটা ওয়ার্কিং আমি তোমাদেরকে করাই দিচ্ছি, সেটা হলো ধরি মোট ব্যয় বা বিক্রয়, ধরি মোট ব্যয় 100, তাহলে লাভ করতে চাই আমি 30, তাহলে বিক্রয় মূল্য হলো 130। তো 130 যদি হয়, 130 টাকার মধ্যে লাভটা কত হবে, এভাবে আমরা বের করে নেব। তাহলে হবে 30 ইন্টু 100, নিচে হবে 130, কাটাকাটি করো। কাটাকাটি করলে যা হয় সেটাই পার্সেন্টেজ। আমার হাতে আপাতত ক্যালকুলেটর নেই, তোমরা কাটাকাটি করে নিও। এবার খ বলেছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী আমরা একটু উপরে করলে বোধহয় সুবিধা, এটা তোমরা করে নিও। খ উৎপাদন ব্যয় বিবরণী। খতে প্রথমে আসছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল 90,000, যোগ প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরি আছে 50,000, যোগ করলে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আসতেছে 1,40,000,
যোগ কারখানা ও পরিব্যয় যোগ কারখানা ও পরিব্যয়, কারখানা ও পরিব্যয় 30,000, এটা যোগ করলে হয় উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় 1,70,000 যোগ প্রশাসনিক ও পরিব্যয়, প্রশাসনিক ও পরিব্যয়, প্রশাসনিক ও পরিব্যয় রয়েছে 10,000। তাহলে আমরা পেলাম মোট ব্যয় মোট ব্যয় 1,80,000। এটা এই পর্যন্তই শেষ করতে হবে, যেহেতু এই উৎপাদন ব্যয়ে লাভের হার কত সেটা বলেনি। এবার আগে আমরা বলেছি কতগুলি নোট আমাদেরকে করতে হবে গয়ের জন্য। যেমন দরপত্রের জন্য আমার দেওয়া আছে ব্যবহৃত কাঁচামাল আর দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি, কিন্তু কারখানা ও পরিব্যয় এবং প্রশাসনিক ও পরিব্যয় দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমরা কারখানা ও পরিব্যয় এবং প্রশাসনিক ও পরিব্যয় কিভাবে নির্ণয় করব, সেই পার্সেন্টেজটা আমাদের বের করে নিতে হবে। তবে প্রথমে বের করতে হবে প্রত্যক্ষ মজুরির উপর, প্রত্যক্ষ মজুরির উপর কারখানা ও পরিব্যয়ের হার। সূত্রটা এরকম, সংক্ষেপে লেখা যায়, নিচে হলো মজুরি আর হলো কারখানা ও পরিব্যয়, কারখানা ও পরিব্যয় ইন্টু 100। তাহলে মজুরি আছে 50,000, কারখানা ও পরিব্যয় 30,000 ইন্টু 100 সমান সমান কত আসতেছে? 60%। এটা হলো 2 নম্বরে আমরা বের করতে হবে উৎপাদন ব্যয়ের উপর, উৎপাদন ব্যয়ের উপর উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক ও পরিব্যয়ের হার। প্রশাসনিক ও পরিব্যয়ের হার সূত্রটা হবে উৎপাদন ব্যয় উপরে হবে প্রশাসনিক ও পরিব্যয় ইন্টু 100। তো উৎপাদন ব্যয় আছে 1,70,000 আর প্রশাসনিক আছে 10,000 ইন্টু 100 কত আসতেছে?
17, 6% সামথিং, 100/17, 5.88%, 100/17, 617, হ্যাঁ 5.88%, 5.88%। এবার আমরা দরপত্র নির্ণয় বিবরণী করব। এই ডায়াগ্রামটা ঠিক রাখবো, সবই ঠিক থাকবে, শুধু টাকাগুলি আমরা ডিলিট করে দিচ্ছি। মোট ব্যয় এই লাইনটাও ঠিক করে নেব, একটু পর্যন্ত আমরা মুছে ফেললাম। তাহলে বসাই নিচ্ছি টাকাগুলি। মোট ব্যয় ঠিক আছে, মোট ব্যয়। এবার লাভ যোগ করব, তারপরে এখানে হবে দরপত্রের মূল্য। শুরু করি আমরা অঙ্কটা। প্রথমেই তা এখানে উপরে লিখব দরপত্রের মূল্য নির্ণয় বিবরণী। দরপত্রের মূল্য নির্ণয় বিবরণী। বিবরণটা তোমরা এগুলা লিখবা যথা নিয়মে। আমরা শুরু করছি। ব্যবহৃত কাঁচামাল 8,000, তারপরে প্রত্যক্ষ মজুরি আছে, মজুরি ব্যয় 5,000, মোট হলো 13,000, যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় আমরা বের করেছিলাম এখানে যে সেটা মজুরির উপরে 60%, তাহলে 5,000 হলো মজুরি, ইন্টু যদি 60% হয় 3,000 হয়। 3,000 যোগ করলে হবে 16,000। তারপরে আমরা বের করেছি উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের হার। তাই এটা উৎপাদন ব্যয় 16,000 পেয়েছি, আর প্রশাসনিক উপরিব্যয়ের হারটা পেয়েছি আমরা 5.88%। তাহলে আমরা একটু বের করে নেই, এইভাবেই লিখে নিলে আর একটু ভালো হয়। টোটালি 16,000 ইন্টু 5.88%, 5.88%। ষোলো হাজার ইন্টু ইন্টু 5.88 ভাগ 100, 940 টাকা আসে দেখা যায়। 940 টাকা বা 41 টাকা, 941 টাকা আমরা লিখতে পারি। 941 টাকা। তো এবার যদি যোগ করি, যোগ করলে 16,941। তো লাভ এটা হলো মোট ব্যয়, প্রশ্নেই বলা আছে লাভটা হলো মোট ব্যয়ের 30%। তাহলে 16,941 ইন্টু 30%, 16,941
ইন্টু 30%, 16,941 ইন্টু 30 ভাগ 100 ইকুয়াল টু 5,082, 5,082 টাকা। তাহলে এবার যোগ করে দেই, যোগ করলে হবে 3, 1 0 2 2, 22,023 টাকা আসতেছে। অতএব দরপত্রের মূল্য এত টাকা আসবে। তাহলে আমরা দেখলাম যে আমরা যে অঙ্কটা করেছি এই অঙ্কটার মধ্যে কারখানা উপরিব্যয় ছিল না, প্রশাসনিক উপরিব্যয়ও ছিল না। তাহলে আমরা কি করেছি, পূর্বে যে অঙ্কটা ছিল, যে তথ্যগুলি দেওয়া ছিল, সেই তথ্যে কারখানা উপরিব্যয়টা মজুরির কত পার্সেন্ট সেটা আমরা বের করেছি। সেখানে আমরা পেয়েছি 60%। তাহলে এই অঙ্কে তো মজুরির 60% কারখানা উপরিব্যয় হবে। এই যে একটাকে ভিত্তি করে আর একটা বের করার যে সিস্টেম বা পদ্ধতি, সেটাকে বলা হয় দরপত্রের মূল্য নির্ণয়ের পদ্ধতি। বা এই সিস্টেম অবলম্বন করে যে তথ্যটা দেওয়া থাকবে না, আমরা সেই তথ্যটা বের করে নেব। তারপর আসতেছে প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়টা আমাদের দেয়া ছিল না, আমরা এখানে বের করে নিয়েছি। কিন্তু এটা উৎপাদন ব্যয়ের কত পার্সেন্ট, উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ব্যয়ের একটা সম্পর্ক আছে, এবং আমরা সেটা উৎপাদন ব্যয়টার কত পার্সেন্ট প্রশাসনিক ব্যয় আমরা এখানে এটা বের করে নিয়েছি। আমরা বের করেছি উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের হার। এখানে সূত্র লিখেছি প্রশাসনিক উপরিব্যয় ইন্টু 100 আর ভাগ উৎপাদন ব্যয়। এখানে মান বসিয়েছি, দেখলাম যে 5.88% হয়। তো এখানেও আমরা টোটাল উৎপাদন ব্যয় আসছে 941, এই 16,941-এর 30%। প্রশ্নে এই পার্সেন্ট কথাটা উল্লেখ আছে। আমরা 30% বের করে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করেছি। মুনাফা যোগ করার পরে দরপত্রের মূল্য আমরা নির্ণয় করতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম কিভাবে দরপত্রের মূল্য নির্ণয় করতে হয়। তাহলে দরপত্রের মূল্য এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দরপত্রের মূল্যের অঙ্কগুলি তোমরা করবা, বাসায় প্র্যাকটিস করবা। উৎপাদন ব্যয় আগেও বলেছি যে উৎপাদন ব্যয় একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা উৎপাদন ব্যয়ের অঙ্কগুলি প্র্যাকটিস করবা, উৎপাদন ব্যয়ের অঙ্কগুলি বাসায় করবা, তাহলে পরীক্ষায় আসলে তোমরা দিতে পারবা। পাশাপাশি উৎপাদন ব্যয়ের অধ্যায়ে দুইটা অংশ, একটা হলো উৎপাদন ব্যয় বিবরণী, আর একটা হলো বেতন ও মজুরি। আমরা বেতন ও মজুরির অঙ্ক করেছি, উৎপাদন ব্যয়ের অঙ্ক আমরা করেছি আজকে কয়েকটা ক্লাসে। এবার আমরা নতুন অধ্যায়ে যেতে পারবো। আমরা দেখতেছি যে আমরা দেখবো আগামী ক্লাসে, আর তোমাদেরকে আমরা আগেও সিলেবাস দিয়ে দিয়েছি যে কোন কোন অধ্যায়টা আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা আছে, সেই অধ্যায়ের উপরে আমরা অঙ্ক করব। আজকে আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার হাতে 2018 এবং 19 সালের বোর্ড কোশ্চেনগুলি রয়েছে, আমি সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার সাথে যুক্ত আছো তারা আরেকটা অঙ্ক দেখতে পারো, সেটা হলো যশোর বোর্ড 2019। যশোর বোর্ড 2019 সালের অঙ্কটা প্রথমেই কাঁচামাল দেওয়া আছে, অঙ্ক নাম্বার 7। কত মিনিট আছে? আচ্ছা,
প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, কারখানা উপরি ব্যয় দেওয়া আছে, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় দেওয়া আছে। তারপর বলা হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয় করো, উৎপাদন ব্যয় বিবরণ নির্ণয় করো। তারপরে আছে অন্য আলো কোম্পানির উপরিউক্ত তথ্যের আলোকে, এটার নাম অন্য আলো। অন্য আলো কোম্পানির উপরিউক্ত তথ্যের আলোকে একটি দরপত্রের মূল্য নির্ণয় করতে চায়, যেখানে কাঁচামাল 20,000 এবং মজুরি 10,000। আগে যে তথ্যগুলি দেওয়া আছে সেখানে কাঁচামাল ছিল 50,000 এবং প্রত্যক্ষ মজুরি ছিল 15,000। তাহলে সেই আলোকে এখানে আমার কাঁচামালও কম লাগতেছে এবং প্রত্যক্ষ মজুরিও কম ব্যয় হচ্ছে। তারপরে বলা আছে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার। এখানে এই কথাটা বলার জন্য আমি এই অঙ্কটা আলোচনা এনেছি। আমরা যে অঙ্কটা বোর্ডে করেছি এই অঙ্কটা এই নির্দেশনাটা আমাদের দেয়া ছিল না। অর্থাৎ এই যে আমরা বের করেছি প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার, এই পার্সেন্টেজটা বের হয়েছে, এই নির্দেশনাটা আমাদের প্রশ্নে ছিল না। আমাদের এটা বুঝে নিতে হবে যে নির্দেশনা দেয়া থাকুক বা না থাকুক এই রেটগুলি বের করে নিতে হবে, এই পার্সেন্টেজগুলি বের করে নিতে হবে, না হলে কোনো অবস্থাতেই তুমি দরপত্রের অঙ্ক করতে পারবা না। তারপরে বলা হচ্ছে কারখানা উপরি ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার। প্রশ্নে বলা হয়েছে কারখানা উপরি ব্যয়ের উপর। এখন দেখো আমি এই অঙ্কে উৎপাদন ব্যয়ের উপরে প্রশাসনিক উপরি ব্যয়ের হার বের করেছি। যার দরুন এখানে আমি উৎপাদন ব্যয় লিখছি আর প্রশাসনিক উপরি ব্যয় ঠিক আছে। এই অঙ্কটা বলতেছে কারখানা উপরি ব্যয় যা হবে সেটার উপর ভিত্তি করে প্রশাসনিক উপরি ব্যয়ের হার নির্ণয় করতে হবে। তাহলে এখানে চেঞ্জটা কি আসতেছে, সূত্রটাই চেঞ্জ হয়ে যাবে, এখানে নিচে চলে আসবে। এই অঙ্কটার ভিত্তিতে আমি আলোচনা করতে চাই কারখানা উপরি ব্যয়ের উপর। এখানে চেঞ্জ হবে, এখানে হবে কারখানা উপরি ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের হার। তাহলে উপরে প্রশাসনিক উপরি ব্যয় থাকবে, নিচে হবে কারখানা উপরি ব্যয়। তাহলে কি দাঁড়াচ্ছে আমরা দেখি যে এখানে কারখানা উপরি ব্যয় আছে 3,000 আর প্রশাসনিক উপরি ব্যয় আছে 941 ইন্টু 100। তাহলে কত দাঁড়ালো, যা কাটাকাটি করলে যা হয় তা হবে। তাহলে আমার প্রশ্ন ছিল ওই প্রশ্নটা আলোচনা করার যে বেসিক সূত্র, কিন্তু যদি কোনো দিক নির্দেশনা দেয়া না থাকে তাহলে তুমি এই প্রশাসনিক উপরি ব্যয়ের হারটা কারখানা উপরি ব্যয়েরও নির্ণয় করতে পারবা অথবা উৎপাদন ব্যয়ের উপরও নির্ণয় করতে পারবা। তুমি যেভাবেই নির্ণয় করো মান এখানে সঠিক বসলেই হলো অঙ্ক হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সবসময় যে আমরা কারখানা উপরি ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের হার নির্ণয় করব এমনও নয়, আবার সবসময় যে উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের হার নির্ণয় করব এমনও নয়। প্রশ্নে যেভাবে বলা থাকে সেভাবে করব। প্রথম কথা, যদি প্রশ্নে উল্লেখ না থাকে আমি আমার সুবিধা মতো রেট বের করব, হয় উৎপাদন ব্যয়ের উপর অথবা কারখানা উপরি ব্যয়ের উপর প্রশাসনিক ব্যয়ের পার্সেন্টেজটা আমরা বের করে নেব। তারপরে প্রশ্নে বলা আছে যে উপরি ব্যয় নির্ণয় করতে বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা ধরে দরপত্রের মূল্য নির্ণয় করো। তাহলে এখানেও কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমাদের বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজটা বের করে নিতে হবে। বইয়ের মধ্যে অনেকগুলি সূত্র আছে যে ক্রয় মূল্যের উপরে কিভাবে হবে, বিক্রয় মূল্যের উপরে কিভাবে হবে। বিক্রয় মূল্য দেয়া না থাকলেও যদি
মোট বিক্রয় মূল্যের উপরে মুনাফা ধরতে বলে, তাহলে কিভাবে করতে হবে? তোমাদের যে বইটা আমরা দিয়েছি এই বইটার উদাহরণে 2-3টা অঙ্ক এরকম আছে, তোমরা অবশ্যই সেখান থেকে নিয়ে নেবা। আমারও সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা কনক্লুশনে যাচ্ছি। আমরা আর উৎপাদন ব্যয়ের অঙ্ক করাচ্ছি না, তোমরা দরপত্রের অঙ্ক করে নিবা। দরপত্রের অঙ্ক পরীক্ষার সমান ইম্পর্টেন্স। তারপরে যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো তোমাদের আমাদের সাথে অংশগ্রহণ এবং স্যারদের সাথে যোগাযোগ সহ সার্বিক পড়াশোনার খোঁজখবরটা আমি নিয়েছি, কিন্তু যে রেজাল্ট বা ফলাফল আমরা পেয়েছি তাতে সত্যি আমাদেরকে হতাশ করেছে। তোমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী বছর অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, অবস্থা যাই হোক। তোমাদের কলেজের পরীক্ষাগুলিও অবস্থা যাই হোক আমরা নিয়ে নেব, কিন্তু ফাইনাল পরীক্ষা তো আর আমাদের হাতে থাকছে না। সুতরাং সময় গড়িয়ে যাচ্ছে, তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আমরা তোমাদেরকে যে ছন্নছাড়া গা ছাড়া অবস্থা দেখতে পাচ্ছি সেটা সত্যি তোমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ভয়াবহ রূপে খারাপ। সুতরাং আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা অবশ্যই পড়ার টেবিলে আসো, পড়াশোনা শুরু করো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। শীত আসতেছে, সুতরাং সতর্কতার সাথে চলাফেরা করবে যাতে তোমরা ঠান্ডায় আক্রান্ত না হও। ঠান্ডা আক্রান্ত হলে ঠান্ডায় আবার তোমাকে করোনা নামক মহামারীর দিকে ঠেলে দিতে পারে। তোমরা সবাই সুস্থ থাকো এবং পড়াশোনায় ফিরে আসো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।